অবশেষে সুপ্রিম কোর্ট চত্বর থেকে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্য। নিজেই তদারকি করলেন ভাস্কর মৃণাল হক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমার চোখে বোধহয় আর ঘুম আসবে না এই ঘটনা দেখার পর। এত বড় পরাজয়, মানে আমাদের এত বড় পরাজয় যেটা মেনে নেওয়ার মতো না, তবু আমাকে দেখে যেতে হলো। প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ, পুরো এলাকায় নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি বিথি হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার বাচ্চাদের জন্য এতিম করছে, আর তাদের কি আপনারা ধরতে পারবেন? আমি কার কাছে বিচার চাবো? খুলনার ফুলতলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নিহত। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বিএনপির। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সঙ্গে ঘন ঘন লোডশেডিং এর বেহাল দশা সাধারণ মানুষের। শুধু জনজীবন নয়, ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে বিপর্যয়। রমজান শুরুর আগেই যানজটের কবলে রাজধানী ঈদবাজারে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। অনেকে সড়ক সংস্কার কাজ চলায় বাড়তি দুর্ভোগ। সিটি কর্পোরেশন পণ্যমূল্য নির্ধারণ করে দিলেও রমজান সামনে রেখে দাম আদায় হচ্ছে ইচ্ছেমতো। অসহায় ক্রেতারা, বাড়ছে ভেজাল মেশানোর আশঙ্কাও। সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল থেকে রোজা শুরু। সরিয়ে নেওয়া হলো সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য। গতকাল রাত 11:30টায় কাজ শুরু করে আজ ভোর 4:30টার দিকে এটি সরিয়ে ফেলা হয়। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের উত্তর পাশের অ্যানেক্স ভবনের সামনে পুনরায় স্থাপন করা হবে। ভাস্কর্য সরিয়ে নেওয়ার কাজের তদারকি করেন ভাস্কর মৃণাল হক। এ সময় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। তরিকুল হাসানকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি। গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায় বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি স্থাপন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। স্থাপনের পর থেকে এ নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা সমালোচনা। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোজার আগে ভাস্কর্যটি সরানোর আলটিমেটামও দেয়। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণের কাজ শেষ হয়। অপসারণের কাজ তদারকি করেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। পরে ভাস্কর্যটি পিকআপ ভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পেছনে পানির পাম্পের সামনে রাখা হয়। এ সময় ভাস্কর্য সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভাস্কর মৃণাল হক। আমাদের সংস্কৃতি, পড়ালেখা, এডুকেশন সবকিছুর বিরুদ্ধে যারা আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে আসছে, তাদের কাছে আমরা হার মানবো কেন? কিন্তু এখন মনে হলো এটিতে হার মানতে হলো। আমার চোখে বোধহয় আর ঘুম আসবে না এই ঘটনা দেখার পর। এত বড় পরাজয়, মানে আমাদের এত বড় পরাজয় যেটা মেনে নেওয়ার মতো না, তবু আমাকে দেখে যেতে হলো। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় ভাস্কর্য সরানো নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষের অভিযোগ করেন তারা। এই বিষয়টি হচ্ছে বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে চলছে। আপনারা জানেন যে এর আগে বাউল ভাস্কর্য সরানো হয়েছে, বলাকা ভাঙার চেষ্টা হয়েছিল, এর নানানভাবে কিন্তু বিভিন্ন সময় থেকে চলে আসছে। আপোষ আগামী দিনে মুক্তিযুদ্ধের মূল চেতনার বিপরীতে দেশকে ধাবিত করবে। আমরা মনে করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন লড়াই নামতে হবে। তাই আমরা ছাত্র তরুণ আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আমাদের অবস্থান চালিয়ে যাব।
ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। নানা আলোচনা সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে সুপ্রিম কোর্টের সামনের গ্রিক দেবীর ভাস্কর্যটি সরিয়ে নিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নিলেও সুপ্রিম কোর্টের অপর পাশে অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি আবার স্থাপন করা হবে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেওয়ার পর সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে রিপোর্টার আফজাল হোসেনের কাছে। আফজাল। ভোর 4:30টার দিকে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে যে গ্রিক দেবীর আদলে তৈরি করা ভাস্কর্য সেটি সরিয়ে ফেলা হয়েছে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স বিল্ডিং রয়েছে সেই অ্যানেক্স বিল্ডিং এর পেছনে রাখা হয়েছে এবং আমরা এও জানতে পেরেছি সুপ্রিম কোর্টের বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি জানানো হয়েছে যে 2-1 দিন পরেই আমরা হয়তো ধারণা করছি যে এই যে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে সেই স্তম্ভের উপরেই মূলত এই ভাস্কর্যটি আবার এখানে স্থাপন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন যে এই স্থাপনাটি তৈরি হইতে বা বেশ কিছু সময় লাগবে বলে আমাদেরকে জানানো হয়েছে, যে যেহেতু এই স্তম্ভটির নিচের অংশ অর্থাৎ মেঝের যে অংশ সেটি ঢালাই করা হয়েছে এবং সেই ঢালাইটি শুকাতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুই নেবেন এবং এই যে ভাস্কর্যটি সরানোর ফলে ভাস্কর্যটিতে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি পরীক্ষা করার পরে যে ভাস্কর মিনাল হক তিনি এখানে আবার পুনর্স্থাপন করবেন বা এখানে আবার স্থাপন করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আসলে সুপ্রিম কোর্টের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা না হলেও আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এই কয়েকদিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে এইখানে আবার ভাস্কর্যটি স্থাপন করা হবে এবং এই বিল্ডিংটি রয়েছে যে সুপ্রিম কোর্টের যে মূল ফটক সেই মূল ফটকের ঠিক উত্তর পাশের হাইকোর্ট ডিভিশনের আরেকটি বিল্ডিং, যেটিকে বলা হয়ে থাকে যে সুপ্রিম কোর্টের অ্যানেক্স বিল্ডিং, যেই বিল্ডিং এ মূলত হাইকোর্ট ডিভিশনের যে বিচার কাজ সেই বিচার কাজটি পরিচালিত হয় এবং সেই বিচার কাজের যে পরিচালিত হয় এবং সেই কোর্টের ঠিক সামনেই আবার এটি স্থাপন করা হবে। তো আপনাকে জানিয়ে রাখি যে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল মূলত গত বছরের ডিসেম্বরের ঠিক শেষ সপ্তাহের দিকে এবং এরপর থেকেই মূলত বিভিন্ন মহল থেকে এই ভাস্কর্যটি সরানোর দাবি ওঠে এবং সবশেষ আজ রাত অর্থাৎ ভোর 4:30টার দিকে মূলত এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। দীর্ঘ প্রায় 5 ঘন্টা শ্রমিকরা পরিশ্রম করে তারা এটি সরিয়ে ফেলেছেন এবং এরই মধ্যে ভাস্কর্যটি এই বিল্ডিং এর ঠিক অপর পাশে অ্যানেক্স বিল্ডিং এর ঠিক অপর পাশে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভাস্কর মিনাল হক ভাস্কর্যটি আবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে ঠিক হাইকোর্ট ডিভিশনের যে অ্যানেক্স বিল্ডিং সেই অ্যানেক্স বিল্ডিং এর এই জায়গায় আবার স্থাপন করবেন বলে আমরা জানতে পেরেছি। ঠিক কবে নাগাদ বা কখন এটি আবার স্থাপন করা হবে সেটি আসলে সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত নেবেন এবং সেই ততটুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষাই করতে হবে। তো এই ছিল আসলে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর আদলে তৈরি করা ভাস্কর্যের সরানোর সবশেষ খবর। বিথি। দর্শক, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। দুর্বৃত্তদের গুলিতে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। গতরাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাদের গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে মহানগর ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আবুল বাশারের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মিঠুর স্ত্রী জুবাইদা খান সুরভি। একইভাবে এর আগেও হত্যা করা হয় তার শ্বশুর ও ভাসুরকে। তবে কান্না জড়িত কণ্ঠে বিচার না পাওয়ার আক্ষেপ তার। ইন্টারভিউ নেবেন, টিভিতে দেখাবেন, ওই পর্যন্তই শেষ, তারপরে ফাইল বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যারা মারছে আমার বাচ্চাদের জন্য এতিম করছে, তাদের কি আপনারা ধরতে পারবেন? পারবেন না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার রাত 10টার দিকে ডিবি পুলিশের পোশাকে মোটরসাইকেলে করে এসে 5 জন দুর্বৃত্ত মিঠুর ব্যবসায়িক কার্যালয়ে প্রবেশ করে। এ সময় মিঠু ও তার দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু। গুরুতর অবস্থায় তার দেহরক্ষী নওশের আলী গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। এত লোকজন রয়েছে সেখানে, তার বডিগার্ডরা তার পাশে গরমে বসে রয়েছে, আমার মালিক অফিসে বসে রয়েছে, সেই মালিককে একজন এসে বলে সালাম দিয়ে তারা গুলি করলে, তাহলে সে বেড়ে গেল কি করে? তার সাথে তার কোনো পারিবারিক কোনো শত্রু নাই, বাইরের কোনো শত্রু নাই, শত্রু শুধু রাজনৈতিক শত্রু। একাধারে গুলি, সেই গুলিতে ওর মাথায় লাগে, ও পড়ে যায়। এটি অত্যন্ত লোমহর্ষক এবং প্রকাশ্যে তার অফিসের মধ্যে গুলি করে হত্যা করা, মানে সাংঘাতিক একটা বড় ধরনের হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। কিছু তথ্যপত্র নিয়ে আমরা আগাচ্ছি, যেগুলো যখন ঘটনা উদ্ঘাটন হবে বা যেটা তদন্তের কার্যক্রম, এগুলো পরে আপনারা জানতে পারবেন। স্বজনরা জানান 1998 সালে মিঠুর বাবা আবুল কাশেম ও 2010 সালে ভাই আবু সাইদ বাদলকে একইভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরো থাকছে। ভাঙন আতঙ্ক কাটছে না সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষের। চৌহালিতে তীর সংরক্ষণ বাঁধের প্রায় 200 মিটার এলাকা বিলীন, স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি। রমজান শুরুর আগেই যানজটের কবলে গোটা রাজধানী, তার উপর সামনে আসছে ঈদ বাজার। সব মিলিয়ে ভয়াবহ যানজটের আতঙ্কে আছেন রাজধানীবাসী। চলতি মৌসুমে রাজধানীর বহু রাস্তায় সংস্কার কাজ চলমান থাকায় সীমাহীন দুর্ভোগের আশঙ্কাও করছেন পরিবহন বিশেষজ্ঞরা। অবশ্য ট্রাফিক বিভাগ রমজানের যানজট সহনীয় রাখতে যথাসাধ্য চেষ্টার কথা জানিয়েছেন। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকার রাস্তা আর যানজট যেন এক অবিচ্ছেদ্য যন্ত্রণার নাম। শহরের উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম, যেদিকে যে বাহনেই যান না কেন, মুক্তি নেই যানজটের কবল থেকে। নগরে একে তো রাস্তা কম, তার উপর যাও বা আছে তার অনেকাংশ থাকে ব্যক্তিগত গাড়ির দখলে। রোজার মাসে এই দুর্ভোগ কোথায় গিয়ে ঠেকে তা ঢাকাবাসী মাত্রই জানেন। এবারও এ নিয়ে আতঙ্কে তারা। মিরপুর 1 থেকে আমি প্রেস ক্লাবে আসি, আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে যাতায়াতে। এখন সামনে রোজা, বিকাল টাইমটাতে এমনি হচ্ছে জ্যাম থাকে। মালটা ছিল 2 কেজি আমার হাতে, বাসায় পৌঁছাইতে পারি নাই জ্যামের কারণে। তখন আমি মালটা কাটারও কোনো কিছু নাই গাড়িতে, দাঁত দিয়ে কামড়িয়ে তারপর রস খেয়ে আমি ইফতার করছি। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় রমজান মাসে ঈদ কেন্দ্রিক কিছু তৎপরতা বেড়ে যায়। ঢাকা শহরে বাইরে রিক্সা যেমন ঢোকে, তেমনি বেড়ে যায় ফুটপাতের হকারও। সাথে যুক্ত হয় পথের ধারে ইফতার বাজার, সেসব বাড়িয়ে দেয় যানজট। যেহেতু একই টাইমে সমস্ত অফিসগুলি ছুটি হবে, তখন জ্যাম বাড়বে, তখন তো আরো কষ্ট হবে মানুষের। আমার অনেক সময় মনে হয় যে সরকার এমন একটা ব্যবস্থা করতো যে জাদুর কাঠির মতন এই জ্যামগুলি চলে যেত। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাজধানীর রাস্তাগুলোতে কোথাও সংস্কার, আবার কোথাও মেগা প্রকল্পের কাজ চলছে, তাই দুর্ভোগ বাড়ার শঙ্কা আছে রমজান মাসে। ফুটপাত যেন হাঁটার উপযোগী থাকে, ব্যবহার উপযোগী থাকে এবং অতিরিক্ত হকার যেন আমি বসতে না দিই। এবং রাস্তায় আপনার যে আইন শৃঙ্খলা ব্যবসায়ী বাহিনী যারা আছে, তারা যদি ল এবং এনফোর্সটা ঠিকমতো অ্যাডজাস্ট করে, আশা করা যাচ্ছে আমরা যানজটটাকে কিছুটা সহনীয় রাখতে পারব। অবশ্য রাস্তার পরিস্থিতি সহনীয় রাখতে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। শপিং সেন্টারগুলোতে কিন্তু ঈদের শেষের দিকে এসে, রোজা রমজানের শেষের দিকে এসে কিন্তু ভিড় একটু বেড়ে যায়। তো এই বাস্তবতাগুলো আমরা মাথায় রেখেই আমাদের ডিপ্লয়মেন্টটা করা হয়ে থাকে। প্রতিনিয়ত আমরা সবার সাথে যোগাযোগ করে যাচ্ছি। আমরা আশা করি আমরা সবকিছু সহনীয়তা রাখতে পারব। রাস্তা বন্ধ করে পার্কিং না করার অনুরোধ করেছেন তিনি। সাধারণত রমজান মাসে সারাদিনই জ্যাম থাকে ঢাকার রাস্তায়, তবে সেই জ্যাম অসহনীয় মাত্রায় পৌঁছে বিকেলের দিকে। আসন্ন রমজানে নগরবাসীর চাওয়া, জ্যামের কারণে যেন ইফতারটা ছাড়তে না হয় রাস্তাতেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে, তবে রমজানকে সামনে রেখে ইচ্ছে মতো দাম আদায় করছেন ব্যবসায়ীরা। ফলে বেড়েই চলেছে ক্রেতাদের ভোগান্তি। পণ্যের মূল্যের পাশাপাশি রোজায় খাবারে ভেজাল মেশানোর আশঙ্কাও বাড়ছে।
এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়মিত তদারকির দাবি করলেও ভিন্ন চিত্র তুলে ধরেছেন সাধারণ মানুষ। বিস্তারিত তাহিয়া রুবাইয়াত অপলার প্রতিবেদনে। মাংস আমরা 500 টাকা নিচে কিনতে পারি না, আর জিনিসপত্র দাম প্রচুর বেশি। কোনো দোকানে চার্ট দেখিনি আমরা। এইভাবে যদি অরাজকতা একটা মানে যে যা খুশি যেভাবে খুশি দাম হাঁকায়, এ যেন মগের মূল্য, যে যেভাবে পারছে সেভাবে আদায় করছে দাম। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া আছে, তবুও তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। গরুর মাংস, তেল, ছোলা, চিনি ও বিভিন্ন মশলা সহ দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। ফলে রমজান আসার আগেই ভোগান্তি বেড়ে গেছে সাধারণ মানুষের। কোনো জায়গায় ঝুলানো আমি দাম পাই নাই, দাম বাজার তুলনায় বেশি। মূল্য তালিকা আছে, দোকান করছি আমরা আধা ঘন্টা হয়েছে, তাহলে মূল্য তালিকা ওখানে রেট দিব, আজ তারিখ দেওয়ার পর মূল্য তালিকা টাঙামো। রোজা শুরু হওয়ার পর এই মূল্যবৃদ্ধি লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা ক্রেতা সাধারণের। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করছেন তারা। রমজান শুরু হয়ে গেলে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুতদার এরা কি করে, মজুত করে হঠাৎ করে এমনি দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রমজান আসলে যাতে মূল্য সহনীয় পর্যায়ে থাকে, বিশেষভাবে আমরা মাংসের দামটি আমরা নির্ধারণ করে দেওয়া হয় সিটি কর্পোরেশন কর্তৃক। প্রশ্ন আছে এসব খাদ্যের মান নিয়েও, তবে এক্ষেত্রে তদারকি অব্যাহত বলে দাবি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা খাদ্য নিরাপত্তার জন্য দেশের আপামর জনসাধারণ যেন নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার পেতে পারে, সে বিষয়ে আমরা বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পবিত্রতা ও সংযমের মাস রমজান, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তি বাড়ান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মূল্য তালিকা প্রকাশ নয়, পাশাপাশি সঠিক তদারকির মাধ্যমে এ ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখার আহ্বান সাধারণ মানুষের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এর ফলে মধ্যপ্রাচ্য ও এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের কয়েকটি দেশে শনিবার থেকে পবিত্র সিয়াম সাধনার মাস শুরু হবে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও দেশ সমান তালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন সম্মাননার সঙ্গে ক্রীড়া ক্ষেত্রেও বিশেষ মর্যাদায় ভূষিত হচ্ছে বাংলাদেশ। গতকাল সকালে রাজধানীতে নৌ সদর দফতরে আয়োজিত সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিজয়ী 60 জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও জেলা পর্যায়ে সুইমিং পুল নির্মাণে কাজ করছে সরকার। গেল বছরের 19শে মে ঢাকা থেকে শুরু হয় সুইমার ট্যালেন্ট হান্ট বা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক এক প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগের এই আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌবাহিনী। সেরা সাঁতারু খুঁজতে দেশব্যাপী চলা এই প্রতিযোগিতায় 64 জেলায় প্রাথমিকভাবে বাছাই হয় 1275 জন সাঁতারু। এর মধ্য থেকে বৃহস্পতিবার নৌ সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে 160 জন অংশ নেয় চূড়ান্ত পর্বে। বয়সের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্তভাবে বিজয়ী 60 জনের হাতে তুলে দিয়েছেন পুরস্কার, 8 জনের হাতে উঠেছে 5 লাখ টাকা করে আর্থিক পুরস্কারও। সাঁতারের চূড়ান্ত পর্ব উপভোগ শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু অর্থনৈতিক সফলতা আর সক্ষমতাই নয়, ক্রীড়া ক্ষেত্রেও দেশের সম্মান আসছে, অর্জিত হচ্ছে মর্যাদাও। জন্মজয়ন্তীতে কবি নজরুলকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, তারুণ্যের জয়ের প্রেরণায় নজরুল চিরভাস্বর। আমাদের সকল আন্দোলন সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ শুধু আজকে অর্থনৈতিক ও সামাজিকভাবেই এগিয়ে যাচ্ছে না, আজকে আমরা ক্রীড়া ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনেও বাংলাদেশ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। শ্রীলঙ্কা ছিল 6 নম্বরে, এখন আমরা বাংলাদেশ 6 নম্বরে, অর্থাৎ একে একে আমরা অনেকেই পিছনে ফেলেছি। আশা করি একদিন ওয়ার্ল্ড কাপেও
বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করবে। শিক্ষার্থীদের ছোটকাল থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা গেলেই কেবল সুপ্ত প্রতিভা বিকাশের পথ সুগম হবে মন্তব্য করে তিনি বলেন, সব জেলায় সুইমিং পুল নির্মাণে কাজ করছে সরকার। প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ এবং ছোট্ট করে একটু গ্যালারি এবং সেখানে গ্রিন রুম এবং সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি। জেলায় জেলায় আমরা সুইমিং পুল করে দিচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও শিক্ষার্থীরা যাতে ক্রীড়ায় সম্পৃক্ত হবার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের জনজীবন। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া আর পানি শূন্যতায়। হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের নিয়ে বাবা মায়েরা ভিড় করছেন। প্রচণ্ড গরম থেকে শিশুদের রক্ষায় তরল খাদ্য খাওয়ানো ও ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে উত্তরের জেলা দিনাজপুরে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং পানি শূন্যতায়। অসুস্থ শিশুদের নিয়ে বাবা মারা ছুটছেন হাসপাতালে। গত কয়েকদিনে শিশু হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট হয়েছিল বাচ্চার, সেই জন্য এখানে নিয়ে আসছি। এখন আজকে রক্ত পরীক্ষা করবে, যদি কমে তাহলে রিলিজ দিবে, আর না কমলে ভর্তি থাকতে হবে। আরো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটি, বেড ক্যাপাসিটি বা সার্ভিস ক্যাপাসিটি, তার থেকেও মানে এখানে ভর্তির সংখ্যা বা এখানে বাচ্চাদের অসুস্থ বাচ্চাদের সংখ্যা অনেক বেশি। প্রচণ্ড গরমে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের জ্বর, ব্রঙ্কোলাইটিস প্লাস জন্ডিস বেড়ে গেছে, এই জন্য আমাদের যে ক্যাপাসিটি তার তুলনায় রোগী অনেক বেশি আসতেছে। ছোট বয়সের বাচ্চাদের যারা শুধু মায়ের দুধ খায়, তারা বুকের দুধটার জন্য বারবার খায়, অন্য সময়ের চেয়ে একটু ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে। আর একটু বড় বাচ্চাদের যে বাড়তি খাবারের সঙ্গে বা যেন বিশুদ্ধ পানি পান করা, এটা খেয়াল করতে হবে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহটি বেড়ে তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। গত সপ্তাহে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ হালকাভাবে বৃদ্ধি পেতে শুরু করে। গত 10 দিনে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল, সদর হাসপাতাল এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে 6 শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বেহাল দশা খুলনাবাসীর। দিনরাত মিলিয়ে অর্ধেকেরও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন মানুষ। এতে শুধু জনজীবন নয়, ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে বিপর্যয়। এরকম পরিস্থিতি চলতে থাকলে সব কিছুতে অচল অবস্থা নেমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনায় স্মরণকালের রেকর্ড তাপমাত্রা, ওষ্ঠাগত জনজীবন, সে সাথে গত 15 দিনেরও বেশি সময় ধরে চলছে ব্যাপক লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কোথাও কোথাও দিনরাত মিলিয়ে 15 থেকে 20 বার বিদ্যুতের আসা যাওয়ার খেলা চলছে। বিদ্যুৎ না থাকার কারণে রাতে ঘুমাতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি লেখাপড়া ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদ্যুতের অভাবে কেনাবেচা করতে পারছেন না। খুলনাতে আমার বোঝার পরে এরকম গরম আমি আর কখনো দেখি নাই। ইলেকট্রিসিটি না থাকার জন্য কাস্টমার এসে টোটালি দাঁড়াচ্ছে না, আর আমরা নিজেরাও এখানে দাঁড়াতে পারতেছি না। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। বিদ্যুতের কারণে আমাদের তো ব্যবসা খুবই খারাপ, ব্যবসা তো হচ্ছেই না এবং কারখানায় কোনো কাজ প্রোডাকশন হচ্ছে না। কারেন্ট না থাকলে অনেক সমস্যা হচ্ছে, পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে, সামনে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না। তবে বিদ্যুতের লোডশেডিং এ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খুলনা অঞ্চলের মাছ ও পাট সহ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। চিংড়িমাছ সেক্টরের যে প্রক্রিয়াজাত কারখানা, যদি একবার 5 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে, আবার সেই টেম্পারেচারটা ডাউন হলে শুরু থেকে আবার শুরু করতে হয়। ফলে আমাদের প্রত্যেকটা মাছের ওভারের কষ্ট বেড়ে গেছে, ডবলেরও বেশি যোগ হয়ে গেছে। মাছের কিছু গুণগত মানও কিছু নষ্ট হয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, রমজানের আগেই সবকিছুর সমাধান হবে। যে সমস্ত ইউনিটগুলো মেনটেন্যান্সে আছে সেই ইউনিটগুলো সকলে যে সিস্টেমে চলে আসবে। তাছাড়া লাইনগুলো মেনটেন্যান্স করেছি, আমরা জরুরি ভিত্তিতে সকল উপকেন্দ্র মেনটেন্যান্স করেছি। আশা করছি ইনশাআল্লাহ রমজানে কোনো বিদ্যুতের কোনো ঘাটতি হবে না, খুব শীঘ্রই এটা উত্তরণ করতে সক্ষম হব। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলে 1400 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 800 মেগাওয়াট। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শনিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। রমজান মাসে বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলেও জানান তিনি। মেঘনা ঘাটে আমাদের টাওয়ারটি পড়ে যাওয়ার জন্য ওখানে প্রায় 400 মেগাওয়াট পাওয়ার আমরা এভাকুয়েশন করতে পারছি না বলেই কিন্তু হঠাৎ করে এই ঝামেলাগুলো হয়েছে। পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রায় 8000-এর উপরে হচ্ছে। আমরা আশা করছি রমজানে আমাদের রিকোয়ারমেন্ট হবে প্রায় 10,000-এর উপরে। আমরা আশা করছি শনিবার থেকে আমরা 10,000-এর উপরে বিদ্যুৎ দিতে পারবো। সকালের সময় আরো থাকছে। ইংরেজি মাধ্যম স্কুলে প্রতি বছর সেশন চার্জ নিয়ে অবৈধ ঘোষণা হাইকোর্টের। বাংলা ভাষার চর্চা বাড়ানো সহ 20 দফা নীতিমালা বাস্তবায়নের নির্দেশ। আগামী বাজেটে দেশের পর্যটন খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্য ডিউটি ফ্রি গাড়ি আমদানির সুযোগ দেওয়ার দাবি দেশের ট্যুর অপারেটরদের। পাশাপাশি দ্রুত বাজেটের অর্থছাড় এবং দেশের পর্যটন স্থানগুলোর প্রচারে আলাদা অর্থ বরাদ্দ রাখার পরামর্শ তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। পর্যটন খাতকে চাঙ্গা করতে 2016 সালকে ঘোষণা করা হয়েছিল পর্যটন বর্ষ হিসেবে, যার ধারাবাহিকতায় পরবর্তী আরো 2 বছর অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় এবং 2018 সালের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা 10 লাখে উন্নীত করা এবং এই খাত থেকে $200 মিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2 বছর আগে। তবে ঘোষণা অনুযায়ী উল্লেখযোগ্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দেশের পর্যটন খাতের উন্নয়নে। চলতি বছরে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছিল 100 কোটি টাকা। তবে বরাদ্দের এই অর্থ পর্যটন খাতে কিভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে এ খাতের সংশ্লিষ্টদের। অর্থ থাকলেও একমাত্র পরিকল্পনার অভাবে প্রতি বছর বাজেটের টাকা ফেরত চলে যায়। সর্বাগে যেটা দরকার, পর্যটন বান্ধব একটা বাজেট চাই, আর দ্বিতীয়ত যেটা, এটার সাথে একটা সঠিক পরিকল্পনাও চাই আমরা, যাতে আমরা আসলেই পর্যটনের যে জায়গাটা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছি সেই জায়গায় যাতে যেতে পারি। এই অবস্থায় আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দ্রুত অর্থছাড়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ পর্যটন সংশ্লিষ্টদের। এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু প্রস্তাবও দিয়েছেন তারা। আমাদের আকৃষ্ট করতে হবে বিদেশি ট্যুরিস্ট যেন বাংলাদেশে আসে, তার জন্য আমাদের প্রমোশন করতে হবে। আমাদের ডিউটি ফ্রি গাড়ির দরকার। ডিউটি ফ্রি বলতে বাসও হতে পারে, ছোট গাড়ি হতে পারে। ট্যুর অপারেটর আরেকটা সমস্যা, যারা আউটবাউন্ড করে ওখানে থাকা খাওয়া হোটেল, এই টাকাটা আমরা অফিসিয়ালি পাঠাতে পারি না। গভর্নমেন্ট শুড বি রিল্যাক্সড টু সেন্ড দ্য মানি অফিসিয়ালি। এ খাতের উন্নয়নে সরকারি পর্যায় থেকে নীতি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থানগুলোর প্রচারে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা জরুরি বলে মত পর্যটন সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইংরেজি মাধ্যম স্কুলে কোনোভাবেই বাংলা ভাষাকে অবজ্ঞা করা যাবে না। পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য অন্তর্ভুক্ত করতে হবে। স্কুলগুলো পরিচালিত হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। নীতিমালায় চেয়ে 3 বছর আগে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল 20 দফা নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। আগামী 3 মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া ইংরেজি মাধ্যম স্কুলে প্রতি বছর সেশন চার্জ নেয়া অবৈধ ঘোষণা করেছেন আদালত। দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষাবিদরা। অভিযোগ ছিল রাষ্ট্রভাষা বাংলাকে উপেক্ষার পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উপেক্ষার। এমন প্রেক্ষাপটে টিউশন ফি, সেশন চার্জ সহ কয়েকটি বিষয়ে নীতিমালা চেয়ে 3 বছর আগের করা এক রিটে ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে একটি কাঠামোর মধ্যে আনার রায় দিলেন উচ্চ আদালত। যে রায়ে স্কুলগুলোতে ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি বাংলা ভাষাকে অবজ্ঞা না করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তেরও আদেশ এলো উচ্চ আদালত থেকে। বাচ্চারা বাংলায় কথা বলতে তাদের সবচেয়ে বেশি আপত্তি, বাংলা পরীক্ষা আসলে সবচেয়ে বেশি ভয়,
আর বাংলায় কথা তারা পারতপক্ষে বলেই না। এইটা ক্লাস 8 পর্যন্ত অন্ততপক্ষে প্রত্যেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেন বাংলা খুব পরিপূর্ণভাবে চর্চা করা হয়। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের ব্যাপারেও যেন একটা দিবসে তারা এই জিনিস বাচ্চাদেরকে সবকিছু শেখানো হয়। ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনা আইন ও নীতিমালা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ নেওয়া বন্ধেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। শুধুমাত্র একবারই তারা অ্যাডমিশন ফি নিতে পারবে, আর তারপরে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন যাবে ওইরকম কোনো সেশন ফির যেহেতু কোনো ব্যবস্থা নেই, এটা নিতে পারবে না, এটা বেআইনি। শিক্ষা মন্ত্রণালয়কে এই রায়ের আলোকে 3 মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে, আর 6 মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে হবে মন্ত্রণালয়কে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভাঙন আতঙ্ক কাটছে না যমুনা পাড়ের মানুষের। বর্ষা মৌসুমের আগেই সিরাজগঞ্জের চৌহালি উপজেলার নির্মাণাধীন নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধে 2 দফা ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় 200 মিটার এলাকা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলেও এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে কাজ না করায় এমন ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনা নদীর ভাঙনে বিধ্বস্ত এক জনপদের নাম চৌহালি। জেলার অন্যান্য উপজেলার ন্যায় এখানেও ছিল সরকারি বেসরকারি অফিস আদালত, হাটবাজার, স্কুল কলেজ, মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনা। তবে গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে উপজেলা পরিষদ সহ সবই এখন নদীগর্ভে। চৌহালি উপজেলাকে রক্ষায় নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বর্ষার আগেই চলতি মাসে 2 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নির্মাণাধীন বাঁধের কিছু অংশ। ব্লক একটা করে সরে গেছে, তারপরে আস্তে আস্তে সবগুলি পড়ে গেছে। এখন বর্ষা আসে নাই তাই ভাঙতেছে, যদি বর্ষা আসে তখন তো আমরা কই যাবো? আতঙ্কের মধ্যে, কারণ বাঁধ যেভাবে হওয়ার কথা ওভাবে হয় নাই। টুপলা টাপলি বান্ধে গরিব মানুষ, আমাকে নাই টাকা পয়সা, নাই হরার যাবো, আমাকে নাই ফাঁকে জায়গা, আমরা কোনায় যাবো। নদী ভাঙন রোধে কর্তৃপক্ষের নিকট স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। বৃহৎ পরিসরে এই চৌহালি উপজেলাকে রক্ষা করতে হলে আমাদেরকে আসলে বৃহৎ পরিকল্পনা নিতে হবে, যে এটার মাধ্যমে আমরা আসলে চৌহালি উপজেলাকে রক্ষা করতে পারবো। এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্য পানি উন্নয়ন বোর্ড জানায় চৌহালি উপজেলাকে রক্ষায় সঠিক তদারকির মাধ্যমে বাঁধের কাজ সম্পূর্ণ করা হবে। ভাঙ্গার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা সার্ভে করেছি। সার্ভে করে দেখেছি যে নদীর বেড অত্যন্ত ডিপ হয়ে গেছে ওই জায়গায়, এবং তাৎক্ষণিকভাবে আমরা অ্যাডাপটিভ মেজার হিসেবে যেভাবে ডাম্পিং এর ব্যবস্থা করেছি, যার ফলে আর কোনো সমস্যা হয়নি। টাঙ্গাইলের নাগরপুর থেকে চৌহালি পর্যন্ত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 121 কোটি টাকা। যমুনা নদীর ভাঙন থেকে চৌহালি উপজেলা রক্ষায় 2015 সালে 7 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু গত কয়েকদিনে 2 দফা ভাঙনে বিলীন হয়ে যায় বাঁধের প্রায় 200 মিটার এলাকা। বর্ষা মৌসুমের আগে এই আকস্মিক ভাঙনে অনেকটাই আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষেরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নারায়ণগঞ্জে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সোনারগাঁও উপজেলার পিরোজপুরে এই সমাবেশ হয়। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ এবং বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এতে বক্তারা জঙ্গিবাদ নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় আগামী নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় কোন্দল দূর করার পরামর্শ দেন আব্দুল গাফফার চৌধুরী। যারা আমাদেরকে দেখতে পারে না তারাও বলে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, তারাও বলে, আমরা বলি এটা একটু কঠিন হবে, কারণ আমি নিজেও ঠিক মতো বুঝি না। 7%, 8% আমাদের জিডিপি গ্রোথ হবে। পরাজিত হয় তবে আওয়ামী লীগের হাতেই পরাজিত হবে, কারণ আওয়ামী লীগের যত বিদ্রোহী প্রার্থী দেখি যেভাবে তারা ভোট কাটে, তাতে বিএনপিকে এসে আর আওয়ামী লীগকে পরাজিত করতে হবে না। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ অ্যাসোসিয়েশনের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় অ্যাটকোর উন্নয়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা টেলিভিশন শিল্পকে আরো গতিশীল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও আইন প্রণয়নে সরকারকে সহায়তা করার আশা প্রকাশ করেন।
নিউ ইয়র্কে এই প্রথম ফাস্টফুড শ্রমিকদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মানোন্নয়নে নতুন একটি আইন পাশ করেছে নিউ ইয়র্ক নগর সংসদ। গত ডিসেম্বরে ৩,০০০ স্বাক্ষর সহ ফাস্টফুড শ্রমিকরা একটি বিল পাশের জন্য নগর প্রতিনিধিদের কাছে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নগর সংসদের ৫০ সদস্যের মধ্যে ৪৭ জনের সমর্থন নিয়ে ফাস্টফুড শ্রমিকদের কাঙ্ক্ষিত বিল পাশ হয়। এই আইন পাশের ফলে বাংলাদেশি সহ নিউ ইয়র্কের অন্তত ৬০,০০০ ফাস্টফুড শ্রমিকের জীবনমান উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। বুধবার নিউ ইয়র্কের নগর সংসদ ভবন প্রাঙ্গণে ফেয়ার ওয়ার্ক উইক অ্যান্ড বেটার জব বিলের পক্ষে সমাবেশ করে কয়েক হাজার ফাস্টফুড শ্রমিক। তাদের সংগঠন করার অধিকার সহ জীবনযাত্রার মান উন্নয়নে কর্মদিবসের সূচি, শিফট শুরুর আগে ১১ ঘন্টা কর্মবিরতি, শ্রমিকদের কাছ থেকে ফেরত পাঠালে জরিমানা এবং নতুন নিয়োগে বাধ্যতামূলক শ্রমিকদের পূর্বানুমতির বিধান রেখে নিউ ইয়র্ক নগর সংসদে নতুন এ আইন পাশে সমাবেশ করেন তারা। এই আইন পাশকে স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন করার অধিকার পাওয়ার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের উচিত শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারা যেন তাদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি নিজের জীবনমান উন্নয়ন করতে পারেন। নতুন এই আইন চিকিৎসা সহ শ্রমিকদের সন্তানদের লেখাপড়ায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিজে ৩২-এর নেতা হেক্টর ফিগুয়েরা। এই আইন পাশের ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত হলে কাজের মান উন্নয়ন সম্ভব হবে, তারা নিজের এবং পরিবারের জন্য সময় বের করতে পারবেন। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইচ্ছা করলেই মালিক এখন আমাদের বলতে পারবে না যে না ওভারটাইম নাই বা তোমাকে ফায়ার করা হইলো। মালিক পক্ষ আমাদের ওভারটাইম দিবে, আমাদের জায়গায় অন্য লোক হায়ার করতে পারবে না। নিউ ইয়র্কে সম্পূর্ণ ব্যক্তি মালিকাধীন ব্যবসায়ের বাইরে প্রায় ২০,০০০ বাংলাদেশি ফাস্টফুড কর্মী রয়েছেন। সব মিলিয়ে ফাস্টফুড কর্মীর সংখ্যা প্রায় ৮০,০০০। এর আগে ২০১২ সালে ফাস্টফুড শ্রমিকদের আন্দোলনের মুখে ন্যূনতম মজুরি বাড়ানোর আইন পাশ করা হয়েছিল। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার বিপিএল এর পঞ্চম আসর মাঠে গড়াতে যাচ্ছে ৪ঠা নভেম্বর। এর আগে ২রা নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ১৬ সেপ্টেম্বর শুরু হবে প্লেয়ার ড্রাফট। বিসিবি মিডিয়া সেন্টারে গতকাল সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এছাড়া এবার বিপিএল এ বিদেশি ক্রিকেটারের সংখ্যার বিষয়টি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানান তিনি। First batch 4th November 2017. Players draft of BPL 2017, Saturday 16 September. Number of participating teams, আমরা আশা করি 8টা টিম হবে। এখানে সিলেট অ্যাড হয়েছে, আমরা টেন্ডার দিয়ে দেবো, এখানে ওনারা অ্যাপ্লাই করেছে, মোটামুটি আমরা তাদের সিলেক্ট করেছি। যদি আমরা একটা ফ্র্যাঞ্চাইজি বাড়াই তাহলে যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ওই পরিমাণ লোকাল ট্যালেন্ট এত বড় টুর্নামেন্টে নিজেদেরকে মেলে ধরার মতো দে আর নট রেডি। যদি 8টা টিমই হয়, ফ্র্যাঞ্চাইজির একটা আমাদের কাছে দাবি করেছে যে 5টা করে ফরেন প্লেয়ার খেলার পারমিশন দেওয়া হোক। ফ্র্যাঞ্চাইজির সাথে এটা আলাপ আলোচনার ভিত্তিতে হবে, বাট স্টিল নাও আমরা কিন্তু বলছি যে 4টাই। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে সুপ্রিম কোর্ট চত্বর থেকে সরিয়ে নেওয়া হলো ভাস্কর্য। ভাস্কর মৃণাল হকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ, এলাকায় নিরাপত্তা জোরদার। আমার বাচ্চাদের জন্য এতিম করছে, তাদের কি আপনারা ধরতে পারবেন? আমি কার কাছে বিচার চাবো? খুলনার ফুলতলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নিহত, হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বিএনপির। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে বেহাল দশা সাধারণ মানুষের। শুধু জনজীবন নয়, ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে বিপর্যয়। সিটি কর্পোরেশন পণ্য মূল্য নির্ধারণ করে দিলেও রমজান সামনে রেখে দাম আদায় হচ্ছে ইচ্ছেমতো অসহায় ক্রেতারা, বাড়ছে ভেজাল মেশানোর আশঙ্কাও। এবং সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল থেকে রোজা শুরু। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।